আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে গতির সমীকরণ নিয়ে কথা বলব। আমাদের আজকের পাঠ হচ্ছে গতির সমীকরণ। তোমরা ইতিমধ্যে গতি সম্পর্কিত বিভিন্ন রাশির সাথে পরিচিত হয়েছে, যেমন সরণ, বেগ, ত্বরণ, সময় ইত্যাদি। মনে করি কোনো একটা বস্তু সুষম ত্বরণে সরল পথে চলছে। ধরি বস্তুটির আদিবেগ ইউ। সুষম ত্বরণে সরল পথে চলমান একটি বস্তু আদিবেগ হচ্ছে আদিবেগ সমান ইউ। সময় টি সময় চলার পরে বস্তুটির টি সময়ে সুষম ত্বরণে টি সময়ে চলে বস্তুটির বেগ হচ্ছে ভি, এবং উক্ত সময়ে বস্তুটির সরণ এস। তাহলে ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সুতরাং ত্বরণের সংজ্ঞা অনুযায়ী ত্বরণ ইকুয়াল পরিবর্তনের হার, অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে আদিবেগ ইউ, শেষ বেগ ভি। সুতরাং বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তন হার অর্থাৎ বাই টি। এটাকে ত্বরণ বলা হয়। যেহেতু ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সুতরাং ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, বা ভি মাইনাস ইউ ইকুয়াল এটি। সুতরাং ভি ইকুয়াল ইউ প্লাস এটি গতির প্রথম সমীকরণ। এটাকে আমরা গতির প্রথম সমীকরণ বলি। এটি ইহাই গতির প্রথম সমীকরণ। তাহলে আমরা কি বললাম? সুষম ত্বরণে সরল পথে একটা বস্তু চলছে, বস্তুটার আদিবেগ ছিল ইউ। টি সময়ে এ সুষম ত্বরণে চলে বস্তুর শেষ বেগ হলো ভি, এবং উক্ত সময়ে বস্তুটির সরণ হচ্ছে এস। সেক্ষেত্রে ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি ত্বরণ এস ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, বা ভি মাইনাস ইউ ইকুয়াল এটি। সুতরাং ভি সমান ইউ প্লাস এটি। এটি গতির প্রথম সমীকরণ। তো এই সমীকরণটাতে আমরা দেখি, এই সমীকরণটিতে শেষ বেগ আছে, আদিবেগ আছে, ত্বরণ আছে এবং টি আছে। এই জন্য একে বলা হয় শেষ বেগ, ত্বরণ এবং সময়ের সম্পর্ক। আমরা বলি এই সমীকরণটি হচ্ছে শেষ বেগ, ত্বরণ ও সময়ের সম্পর্ক। আচ্ছা, আমরা এখন এই সমীকরণে যদি বস্তুর আদিবেগ শূন্য হয়, অর্থাৎ শুরুতেই যদি বস্তুটি স্থির থাকে,
তখন কি ঘটে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ ধরি সমীকরণটি হচ্ছে আমাদের তাহলে v ইকুয়াল u প্লাস u প্লাস v কেবল u প্লাস এটি, এটি হচ্ছে গতির প্রথম সমীকরণ। আমরা বলছিলাম যদি শুরুতেই বস্তুর বেগ না থাকে, অর্থাৎ বস্তুর আদিবেগ শূন্য হয়, এই সমীকরণে বস্তুটির আদিবেগ শূন্য হলে, আদিবেগ শূন্য হলে, অর্থাৎ এটা আমাদের দরকার নাই, অর্থাৎ u ইকুয়াল 0 হলে, তাহলে সমীকরণটা হচ্ছে v ইকুয়াল u প্লাস এটি, বা v ইকুয়াল, যেহেতু আদিবেগ শূন্য, আমরা বলছি যে আদিবেগ শূন্য হলে কি ঘটে, u এটি, বা v ইকুয়াল এটি। তাহলে আমি কি দেখছি যে বস্তুর আদিবেগ শূন্য হলে v ইকুয়াল এটি, শেষ বেগ ত্বরণ ও গুণফলের সমানুপাতিক। সুতরাং আদিবেগ শূন্য হলে বস্তুর শেষ বেগ ত্বরণ ও সময়ের গুণফলের সমানুপাতিক। ওকে, আমরা বলছি যে আসলে বলেছি যে ত্বরণ কিন্তু সুষম ছিল, মানে ত্বরণের মান নির্দিষ্ট। তো ত্বরণের মান যদি নির্দিষ্ট হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি ত্বরণ নির্দিষ্ট হলে সমান চিহ্ন ধ্রুব সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা হলে আমরা লিখতে পারি v প্রপোর্শনাল টু t। তাহলে আদিবেগ শূন্য হলে, আদিবেগ u যদি শূন্য হয়, v প্রপোর্শনাল টু t, যেহেতু এটা একটু ধ্রুব সংখ্যা, আমরা যদি সমান চিহ্নের পরে ধ্রুব সংখ্যা থাকলে সমান চিহ্ন এবং ধ্রুব সংখ্যা উঠে গিয়ে একটা সমানুপাত চিহ্ন হয়। সুতরাং v প্রপোর্শনাল টু t, অর্থাৎ শেষ বেগ সময়ের কখন, যখন আদিবেগ শূন্য হয়। সুতরাং আদিবেগ শূন্য হলে সুষম ত্বরণে সরল পথে চলমান কোন বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, তো সেক্ষেত্রে বন্ধুরা এটা হচ্ছে গতির প্রথম সমীকরণ। তোমাদের যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। এরপর আমরা যাব গতির দ্বিতীয় সমীকরণে। প্রথম সমীকরণ আমার শেষ হলে এরপর আমরা যাবো গতির দ্বিতীয় সমীকরণে। তো গতির দ্বিতীয় সমীকরণে যাওয়ার আগে আমাদের একটু জানতে হবে যে গড়বেগ কি। আমরা এর আগে হয়তো পড়েছি যে গড়বেগ কি জিনিস, গড়বেগ কাকে বলে। গড়বেগ কি আমরা জানি, গড়বেগ হচ্ছে কোনো একটা বস্তু, যে কোনো সময়ে, যে কোনো বস্তু চলমান একটা বস্তু যে কোনো দুই সময়ে বা একাধিক সময়ের বেগের গাণিতিক গড়। কোনো একটা চলমান বস্তুর একাধিক সময়ের যে বেগ আছে, ভিন্ন ভিন্ন যে বেগগুলো আছে, এই বেগের গাণিতিক গড়কেই গড়বেগ বলা হয়। আবার তাহলে গড়বেগ হচ্ছে কি একাধিক বেগের গাণিতিক গড়। আবার গড়বেগ কিন্তু আরো একভাবে বের করা যায়, সেটা হচ্ছে যদি মোট সরণকে সময় দ্বারা ভাগ করি তাহলে কিন্তু গড়বেগ
পাওয়া যায়। সুতরাং গড়বেগ হচ্ছে বস্তুর একাধিক বেগের গাণিতিক গড়, আর একটা হচ্ছে মোট সরণকে যদি আমরা মোট সময় দ্বারা আমরা লিখতে পারি গড়বেগ। ওকে, এই প্রথম সমীকরণটা আমাদের কাজে লাগতে পারে। আমরা লিখি ভি ইকুয়াল প্লাস এটি। তো গড়বেগ হচ্ছে, গড়বেগ যদি আমরা গড়বেগ লিখি ক্যাপিটাল ভি লিখতে পারি, ক্যাপিটাল ভি। গড়বেগ যদি ক্যাপিটাল ভি হয়, ভি ইকুয়াল একাধিক বেগের গাণিতিক গড়। আগে বেগ ছিল ইউ এবং শেষ বেগ, আদি বেগ ইউ এবং শেষ বেগ ভি। সো ভি ইকুয়াল ভি প্লাস ইউ বাই 2, একাধিক বেগের গাণিতিক, এটা গড়বেগ। হ্যাঁ, গড়বেগ ভি ইকুয়াল বাই 2, এটা আমরা ক্যাপিটাল ভি বলছি। তোমরা গড়বেগও লিখতে পারো, সমস্যা নেই, গড়বেগ। ওকে, আবার গড়বেগ হচ্ছে এটা হচ্ছে গড়বেগ। সো এইখানে আমরা প্রথম সমীকরণ থেকে পেয়েছি v ইকুয়াল ইউ প্লাস এটি। অবশ্যই আগে পরে লেখা যায়, কেউ চাইলে ইউটা আগে, যেমন আগে লিখি ইউ প্লাস v বাই 2। তো আমরা প্রথম সমীকরণ থেকে পেয়েছি v ইকুয়াল ইউ প্লাস এটি। সো গড়বেগ v ইকুয়াল ইউ প্লাস v হচ্ছে ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি বাই 2 ইকুয়াল, বা এটা ক্যাপিটাল ভি, এটা কিন্তু স্মল ভি, এটা ক্যাপিটাল ভি। আচ্ছা, সুতরাং ভি ক্যাপিটাল ভি ইকুয়াল টুয়াইস ইউ প্লাস এটি বাই 2। এটা হচ্ছে একটা গড়বেগ বের করার পদ্ধতি, আর দুই বেগের গাণিতিক গড়। আবার আমরা আগে বললাম যে গড়বেগটা আসলে মোট সরণকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি, মোট সরণকে যদি সময় দ্বারা ভাগ করি, তো সেটাও গড়বেগ। তখন কি হবে? গড়বেগ ভি ইকুয়াল মোট সরণ এস বাই সময় হচ্ছে টি। গড়বেগ ভি ইকুয়াল এস বাই টি, এটা হচ্ছে একটা গড়বেগ যদি আমরা আদি এবং শেষ বেগের গাণিতিক গড় ধরে করি। আর পাশে যদি আমরা সরণ সময় ধরে করি, তখন গড়বেগ হচ্ছে গড়বেগ ভি ইকুয়াল এস বাই টি। জায়গাটা আমাদের দিতে হবে একটু, বা এস ইকুয়াল ভি ইন্টু টি। এই সমীকরণে যদি আমরা এই গড়বেগ মানটা বসাই, এই সমীকরণে এই ভি এর মানটা বসাই, দেন এস ইকুয়াল, বা এস ইকুয়াল ভি হচ্ছে টুয়াইস ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি, বা এস ইকুয়াল টুয়াইস ইউ টি প্লাস এ টি স্কয়ার বাই 2। কি করলাম আমরা? একটু একবার দেখি যে প্রথমে আমরা গড়বেগ বের করলাম আদি বেগ এবং শেষ বেগের গাণিতিক গড় থেকে। সেক্ষেত্রে প্রথমবারে গড়বেগ হয়ে গেল এটা, এবং আমরা যদি গড়বেগ বের করা যায় আরেকভাবে, মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করে এস বাই টি। এই সমীকরণ এখান থেকে আমরা এর পরের অংশ এটা এস ইকুয়াল ভি ইন্টু টি। ভি এর মান এখান থেকে, ভি এর মান আমরা এখানে বসাই দিলাম, এখন টি দিয়ে গুণ করলাম, বা টুয়াইস ইউ টি বাই 2 প্লাস এ টি স্কয়ার বাই 2। সুতরাং 2 চলে গেল, থাকে ইউটি। সুতরাং এটা এস না, এস ইকুয়াল ইউটি প্লাস, এটা এই 2টাকে হাফটাকে আলাদা করে দিলাম আমরা, মিস্টেক আসছে, হাফ এ টি স্কয়ার।
এটা হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ। তাহলে আমরা আগে বের করলাম গতির প্রথম সমীকরণ, ত্বরণ থেকে ত্বরণের সূত্র থেকে বের হলো। আর এখন হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ গড় বেগ থেকে, গড় বেগের নিয়ম থেকে বের করলাম গতির দ্বিতীয় সমীকরণ। সো দ্বিতীয় সমীকরণ কি? s = ut + ½ at স্কয়ার। বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে কিন্তু এই সমীকরণগুলো আমাদের কাজে লাগে। যেমন এই সমীকরণটা শেষ বেগ আছে, আদি বেগ, ত্বরণ t, এখানে চারটা রাশি আছে, তিনটা রাশি দেওয়া থাকলো, একটা মান বের করো। তো এই জাতীয় বিভিন্ন, এটাতে আবার আছে সরল s দেওয়া আছে, u আদি বেগ, t সময়, a ত্বরণ। তো রাশিগুলো থেকে একটা রাশির মান বের করো। এমন যদি কোনো গাণিতিক সমস্যা থাকে এটা দিয়ে সমাধান করা যায়। যাক, তো আমার দ্বিতীয় সমীকরণ হচ্ছে এটা। আগের সমীকরণের মতো আমরা আগে যেমনটা বললাম যে আগের সমীকরণটা আমরা দেখেছি যে আদিবেগ শূন্য হলে, আমরা আগের বার এটাতে দেখেছি প্রথম সমীকরণ থেকে যে আদিবেগ শূন্য হলে কি হয়? আদিবেগ শূন্য হলে v = t হয়। আমরা দ্বিতীয় সমীকরণে তাই দেখব যে দ্বিতীয় সমীকরণে যদি আমরা আদিবেগ শূন্য ধরি, অর্থাৎ যদি শুরুতেই বস্তুর বেগ না থাকে, বস্তুর স্থির থাকে, তখন কি হয়? আমরা এর পরে লিখি পাশে আদিবেগ u 0 হলে, আদিবেগ u 0 হলে কি হয়? এই সমীকরণে u এর মান 0 বসাই দেই। s = 0 × t + ½ at স্কয়ার, বা s = 0, একবার বাদ দিয়ে দিলাম আমরা। আচ্ছা লিখি 0 + ½ at। সুতরাং s = ½ at স্কয়ার। কি হলো? আদিবেগ শূন্য হলে গতি থেকে পাই আদিবেগ শূন্য হলে s = ½ at স্কয়ার। ওকে, তো কোনো গাণিতিক সমস্যায় যদি কোনো বস্তুর আদিবেগ না থাকে, আমরা যদি কখনো দেখি যে বস্তুর আদিবেগ নাই, অর্থাৎ বস্তু স্থির ছিল, তখন কিন্তু আমরা এই সমীকরণটা ব্যবহার না করে সরাসরি এটাই ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করে সমস্যা সমাধান করা যায়। আচ্ছা, আমরা একটু সামনে আসছি। তো এখানেও কিন্তু ½ একটা ধ্রুব সংখ্যা, ½ কিন্তু ধ্রুব, আর এটা ত্বরণ। আমরা ত্বরণের মান আগে বলেছি, ত্বরণ সুষম, তার মানে ত্বরণের মানও নির্দিষ্ট। সো এই পুরোটাই ½ a পুরোটা কিন্তু নির্দিষ্ট। আর আমরা বলেছি সমানুপাতের নিয়ম অনুযায়ী সমান চিহ্নের পরে যদি কোনো ধ্রুব কিছু থাকে, তাহলে এই সমান চিহ্ন এবং এই ধ্রুব সংখ্যা উঠে গিয়ে এখানে একটা সমানুপাত চিহ্ন হবে। সুতরাং s = t²। কি হলো? আদিবেগ শূন্য হলে সরণ s সরণ সময়ের বর্গের সমানুপাত। সুতরাং আদিবেগ শূন্য হলে সুষম ত্বরণে সরল পথে চলমান কোন বস্তু সরণ সময়ের বর্গের সমানুপাত। ওকে, এই হচ্ছে আমাদের গতির দ্বিতীয় সমীকরণ। এটা হচ্ছে সমীকরণ। সেখান থেকে আদিবেগ শূন্য হলে s = ½ at²। আবার যদি যেহেতু এটা ধ্রুব, সুতরাং s = t²। অর্থাৎ আদিবেগ শূন্য হলে সুষম ত্বরণের সরল পথে চলমান কোনো বস্তুর সরণ সময়ের বর্গের সমানুপাত। এই হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ। আমরা গতির
দুটো সমীকরণ দেখলাম, আমাদের বইয়ে 3টি সমীকরণ দেওয়া আছে। অবশ্য পুরাতন বই বা আগের বইগুলোতে একটি সমীকরণ বেশি দেওয়া আছে। আচ্ছা, এখন এখান থেকে একটা আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। এখান থেকে একটা করি, বিষয় দেই। 20 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? বললাম 10 মিটার পার সেকেন্ড থেকে চলমান একটি বস্তুর ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 20 সেকেন্ড পর বস্তুটির বেগ কি দেওয়া আছে, কোন কোন রাশির মান দেওয়া আছে? এখানে দেওয়া আছে বস্তুর আদি বেগ ইউ এর মান দেওয়া আছে, আর এখানে ত্বরণ এর মান দেওয়া আছে। এটা হচ্ছে বস্তুর অতিক্রান্ত সময়, কত সময় লাগবে সেটা দেওয়া আছে। তাহলে আদি বেগ ইউ দেওয়া আছে, ত্বরণ এ দেওয়া আছে এবং সময় টি দেওয়া আছে। বের করতে হবে বেগ ভি কত। তাহলে কি কি দেওয়া আছে আমরা একটু যদি আমাদের এটা আগে লিখি। এখানে আদি বেগ ইউ ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড, ত্বরণ এ ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং সময় টি ইকুয়াল 20 সেকেন্ড। শেষ বেগ ভি ইকুয়াল কত? তাহলে আমরা জানি ইকুয়াল ইউ প্লাস এটি। ইউ এর মান দেওয়া আছে 10, 10 প্লাস এর মান হচ্ছে 5 ইন্টু টি হচ্ছে 20, ভি এত মিটার পার সেকেন্ড। 10 প্লাস 100 মিটার পার সেকেন্ড ইকুয়াল 110 মিটার পার সেকেন্ড। 110 মিটার পার সেকেন্ড। একইভাবে আমরা গতির দ্বিতীয় সমীকরণটা ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। আমরা একটা বাড়ির কাজ দিয়ে একটা সমাধান করবে তোমরা। ওকে, তাহলে আমরা একটা বাড়ির কাজ নেই। প্রশ্ন, 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে ছয় সেকেন্ড যাবে 6 সেকেন্ড ধরে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হবে। গাড়িটির শেষ বেগ কত হবে? গাড়িটির শেষ বেগ কত হবে এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে। 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 6 সেকেন্ড ধরে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত হবে? প্রথম প্রশ্ন,
এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বি বের করতে হবে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে কমেন্ট করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।